সুস্মিতা এবং প্রিয়স্মিতা দুই বোনের এক অত্যন্ত ধনী পরিবারে বিয়ে হয়। বড়লোক শ্বশুরবাড়ি পেয়ে তারা দুই বোন খুবই খুশি থাকে। বিয়ের কিছুদিন পরেই তারা দুই বউ তাদের বন্ধু বান্ধবীদের নিজেদের বড়লোক শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ জানায়। তাদের বান্ধবীরা যখন নিমন্ত্রণ খেতে আসে তখন সেই রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে তারা একেবারে অবাক হয়ে যায়। কিরে, তোদের দুই বোনের কপাল তো একেবারে ফিরে গেছে। তোদের তো অনেক বড়লোক বাড়িতেই বিয়ে হয়েছে। শুনেছি তোর শ্বশুর বাড়ির লোকেরা নাকি একটা বড় ইন্ডাস্ট্রির মালিক। তোদের ইন্ডাস্ট্রিতে হাজার হাজার লোকেরা জব করে। এমপ্লয়ি লাগলে বলিস, কিন্তু আমরাও জব করতে চাই। আরে এখন ওসব কথা ছাড়, তোরা কি খাবি বল? প্রথমবার আমার শ্বশুর বাড়িতে এসেছিস বলে কথা। সুস্মিতার কথা শুনে তার বন্ধু বান্ধবীরা একে একে বিভিন্ন রকমের নামি দামি খাবারের নাম বলে দেয়। আর তখনই সুস্মিতা এবং প্রিয়স্মিতা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে তাদের দুই স্বামী শুভ এবং জিৎ দুই ভাই রান্না করার অ্যাপ্রন পরে দাঁড়িয়ে থাকে। কি হলো, তোমরা আবার কাজে ফাঁকি দিচ্ছ? রান্নাঘরে এত কাজ পড়ে আছে আর তোমরা দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কোল্ড কফি বানাতে বলেছিলাম, হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। এই তো আমরা এখনই বাইরে নিয়ে যাচ্ছিলাম। ঠিক আছে। আর এই যে দুপুরে রান্নাবান্নার লিস্ট, 2 ঘন্টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়া চাই। আমাদের বন্ধুরা কিন্তু বেশিক্ষণ থাকবে না। চলো, কোল্ড কফিগুলো বাইরে দিয়ে আসবে, তারপর দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করে দেবে। এই বলে সুস্মিতা এবং প্রিয়স্মিতা আবার বাইরে গিয়ে তাদের বান্ধবীদের পাশে বসে পড়ে। আর এদিকে শুভ এবং তার ভাই জিৎ দুজনে মিলে কোল্ড কফি পরিবেশন করতে যায়। কিন্তু সুস্মিতা এবং প্রিয়স্মিতার বান্ধবীরা শুভ এবং জিৎ দুই ভাইকে দেখা মাত্রই চিনতে পারে। এই নাও তোমাদের কোল্ড কফি। যদি কারো চিনি বেশি লাগে এখানে এক্সট্রা চিনি দেওয়া আছে। একই, তোদের স্বামীরা বাড়িতে এভাবে চাকরের মতো কাজ করছে কেন? তোরা বারে বারে রান্নাঘরে গিয়ে তোদের স্বামীদের উপর হুকুম করে আসছিস। তোদের দুই বোনের তো এত বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, বাড়িতে তো অনেক চাকর বাকর থাকার কথা, কিন্তু তা সত্ত্বেও তোরা তোদের স্বামীদেরকে দিয়ে কাজ করাচ্ছিস কেন? এভাবে সুস্মিতা এবং প্রিয়স্মিতার বন্ধু বান্ধবীদের মনে নানান রকম কৌতূহলের সৃষ্টি হয়। কারণ একদিকে শুভ এবং জিৎ একে একে সংসারের সমস্ত কাজকর্ম করতে থাকে, আর অন্যদিকে সুস্মিতা এবং প্রিয়স্মিতা পায়ের উপর পা তুলে তাদের বান্ধবীদের সঙ্গে আনন্দ করে। এমনকি মনোরমা দেবীও তাদের সঙ্গে যোগদান করে। এমন সময় রিনা এবং তার বান্ধবীরা মনোরমা দেবীকে এবং তার দুই বৌমাকে নানান রকম প্রশ্ন করতে শুরু করে। আমার দুই বৌমা যা করছে একদমই ঠিক করছে। আসলে আমি আমার দুই বৌমাকে বলেছি আমার দুই ছেলেকে শায়েস্তা করতে। আমার বিশ্বাস আছে ওরাই আমার দুই ছেলেকে জব্দ করতে পারবে। এই বলে মনোরমা দেবী আসল ঘটনা বলতে শুরু করে। আজ থেকে প্রায় 3 মাস আগে সুস্মিতা এবং প্রিয়স্মিতা বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। তাদের শ্বশুর বাড়িতে যেহেতু অনেক কাজের লোক থাকে, তাই তাদের সংসারের কোনো রকম কাজকর্ম করতে হয় না। সারাদিন বাড়িতে বসে বসে তারা দুই বোন একেবারে বিরক্ত হয়ে ওঠে। অন্যদিকে তাদের স্বামীরা ভীষণই অলস প্রকৃতির ছিল। তারা কোনো রকম কাজকর্ম করতে পছন্দ করত না। তার উপর মনোরমা দেবীর স্বামী মারা যাওয়ার পর সে একাই তার ইন্ডাস্ট্রির সমস্ত কাজ দেখাশোনা করে, কিন্তু তার দুই ছেলে কখনোই তাকে সাহায্য করতে চায় না। তারা সারাদিন বাড়িতে শুয়ে বসে বিশ্রাম করে সময় কাটিয়ে দেয়, আর বাকি সময়টুকু তারা বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। কি ব্যাপার বলো তো? আমাদের যেদিন থেকে বিয়ে হয়েছে আমরা দেখছি তোমরা তো কোনো কাজকর্মই করছো না। তোমরা মায়ের সাথে অফিসে যাও না কেন? মা একজন মহিলা হয়ে সারাদিন কত পরিশ্রম করে, আর তোমরা তো সারাদিন শুধু বাড়িতেই শুয়ে বসে থাকো কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াও। সকালবেলাও তো তোমরা ঘুম থেকে ওঠো না, দুপুরবেলা ঘুম থেকে উঠছো। আরে তুমি জানো না আমরা কোটি কোটি টাকার মালিক। আমার মা প্রত্যেক মাসে অনেক টাকা ইনকাম করে। আমাদের অনেক ব্যাংক ব্যালেন্সও আছে। তাই আমরা দুই ভাই কাজ না করলেও হবে। তাই আমাদের শুধু শুধু অফিসে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকতে একদমই ভালো লাগে না। আমরা তো আমাদের জীবনে এনজয় করতে চাই, তাই একটু আমরা মজা করে ঘুরে বেড়াই আর কি। হ্যাঁ একদম। আর যতদিন আমাদের মা বেঁচে আছে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের মা অনেক ট্যালেন্টেড। মা একাই সবকিছু সামলে নেয়। তাই মা মারা যাওয়ার পর আমরা কাজকাম করার কথা ভাববো, কিন্তু ততদিন পর্যন্ত আমরা শুধু আনন্দ করবো। এই বলে তারা দুই ভাই খাওয়া দাওয়া করার পর লম্বা ঘুম দেয়। ঘুম থেকে উঠে তারা গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তাদের এরকম ব্যবহার দুই বউয়ের মোটেই ভালো লাগে না। তাই তারা তাদের শাশুড়ি মায়ের সঙ্গে সেই ব্যাপারে কথা বলে।
মা, আমরা খুব ভালো করেই জানি অফিসে গিয়ে সারাদিন আপনাকে অনেক পরিশ্রম করতে হয়, একা হাতে আপনাকে সমস্ত দিক সামলাতে হয়, এদিক ওদিক ছোটাছুটিও করতে হয়। তাই আমরা দুই বৌমা ঠিক করেছি আমরাও এবার অফিসে গিয়ে আপনার কাজে আপনাকে সাহায্য করব, কারণ বাড়িতে তো অনেক চাকর বাকর আছে, আমাদের তো বাড়ির কোনো কাজই করতে হয় না। হ্যাঁ মা, বাড়িতে তো অনেকগুলো কাজের মেয়ে আছে, আমাদের সারাদিন বসে বসে বিরক্ত হতে হয়, বেকার বেকার বাড়িতে বসে থাকতে আমাদের ভালো লাগছে না, তাই আমরা এবার আপনার সঙ্গে অফিসে যাব। এমন কথা শুনে মনোরমা দেবী খুবই খুশি হয়। তোমাদের মতো চিন্তা ভাবনা যদি আমার দুই ছেলেও করতে পারতো তাহলে কত ভালো হতো। ওদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে আর পারলাম না, ওরা আমার উপর সম্পূর্ণভাবে নির্ভর হয়ে পড়েছে। যখন টাকার প্রয়োজন হয় আমার কাছ থেকে জোর করে টাকা নিয়ে নেয়, আর সারা দিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায় কিংবা সারা দিন নাক ডেকে ঘুমায়। ওরা যে আমার অবর্তমানে কি করবে সেটাই আমার চিন্তা। আপনি যদি বলেন আমরা কিন্তু আপনার দুই ছেলেকে সাহায্য করতে পারি। ওরা বাইরে বেরিয়ে অফিসের কাজ করতে চায় না, বাড়িতে আরাম করতে চায়, তাই তো? তাই আমরা যদি ওদেরকে দিয়ে বাড়ির অর্থাৎ সংসারের কাজকর্ম করাই, সবসময় ওদের উপর চাপ দিই, তাহলে ওরা নিশ্চয়ই বাড়ির কাজকর্ম ছেড়ে অফিসের কাজে মনোযোগী হবে। ঠিক আছে, তোমাদের যেটা খুশি তোমরা সেটাই করতে পারো, আমার কোনো আপত্তি নেই। শুধু ওদের দুই ভাইকে মানুষের মতো মানুষ করতে পারলেই হবে। এই শুনে সুস্মিতা এবং প্রিয়স্মিতা দুই বউ নিজেদের কাজে লেগে পড়ে। তারা সেদিনই বাড়ির সমস্ত চাকর বাকরকে 2 মাসের জন্য ছুটি দিয়ে দেয়। কিছুক্ষণ পর দুপুর 2টো নাগাদ শুভ এবং জিৎ দুই ভাই ঘুম থেকে উঠে পড়ে। এই শান্তি, কোথায় গেলি? খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের খাবার রেডি কর, খেয়ে দিয়ে একটু বেরোতে হবে তো। বাড়িতে কোনো কাজের লোক নেই, আমরা সবাইকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। আজ থেকে তোমরাই বাড়ির সমস্ত কাজকর্ম করবে, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, রান্না বান্না, সমস্ত কিছু। কারণ তোমরা তো সেই বাড়িতে বেকার বেকার শুয়ে বসে থাকো। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা বাড়ির কাজ করতে যাবো কেন? ছেলেরা কখনো বাড়ির কাজ করে? এক্স্যাক্টলি, তোমরা একদম ঠিক কথাই বলেছো। ছেলেরা কখনো বাড়ির কাজ করে না, ছেলেদের কাজ টাকা উপার্জন করা, তাই তো? তাহলে তোমাদের লজ্জা করে না? তোমাদের মা একজন মহিলা হয়ে ব্যবসায়িক কাজকর্ম সামলাচ্ছে, টাকা ইনকাম করছে, আর তোমরা পুরুষ মানুষ হয়ে মেয়েদের মতো বাড়িতে বসে আছো। তোমাদের মা যখন মহিলা হয়ে টাকা ইনকাম করতে পারে, তাহলে তোমরাও পুরুষ মানুষ হয়ে বাড়ির কাজ করতে পারো। দেখো, তোমাদের কাছে অনলি 2টো অপশন আছে, তোমরা হয় বাড়িতে থেকে কাজকর্ম করো, আর না হলে তোমরা অফিসে গিয়ে মায়ের সঙ্গে কাজ করো। তোমরা কোনটা বেছে নেবে তোমাদের ব্যাপার। এমন কথা শুনে শুভ এবং জিৎ দুই ভাই খুবই চাপে পড়ে যায়, কারণ মনোরমা দেবীও তার দুই বৌমার সাপোর্টেই কথা বলে। কিছুক্ষণ নিজেদের মধ্যে জিৎ এবং শুভ আলোচনা করার পর বলে, দেখো, ওই প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে যাওয়া আর সারাদিন অফিসে বসে কাজ করা, তারপর সেই রাত্রেবেলা বাড়িতে ফিরে আসা, এত কঠিন কাজকর্ম আমরা করতে পারবো না। আমরা তো সেই বাড়িতেই থাকি, আর আমাদের মনে হয় বাড়ির কাজকর্ম অফিসের কাজকর্মের থেকে অনেক সহজ, তাই আমরা বাড়ির কাজ করব। আর হ্যাঁ, বাড়ির কাজকর্ম করার পর তোমরা কিন্তু কোনো কিছুতে আমাদের বাধা দেবে না, আমরা যেখানে ইচ্ছে যাবো আর যেখানে ইচ্ছে থাকবো। হ্যাঁ, কিন্তু তোমাদের 4 চাকা গাড়ির চাবি, বাইকের চাবি, সমস্ত কিছু আমাদের কাছে থাকবে। সংসারের সমস্ত কাজকর্ম করার পর তোমরা আমাদের কাছ থেকে পারমিশন নেবে, তারপরেই তোমরা গাড়ির চাবি পাবে। যদি তোমরা 1 মাস সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে পারো, তাহলে তোমাদের দুই ভাইকে আমরা BMW আর মার্সিডিজ গাড়ি কিনে দেব। তোমরা তো অনেকদিন ধরে মাকে নতুন গাড়ি কেনার কথা বলছিলে, তাই তো? এমন কথা শুনে দুই ভাই খুবই লোভে পড়ে যায়, তাই তারা তাদের স্ত্রীদের সমস্ত শর্ত মেনে নেয়। সেদিন থেকেই তারা দুজনেই সংসারের সমস্ত কাজকর্ম করতে শুরু করে। কিন্তু যেহেতু তারা ভীষণই অলস প্রকৃতির হওয়ায় তারা বাড়ির কোনো কাজই ঠিকঠাক ভাবে করতে চায় না। কোনো রকমে খুব কম সময়ের মধ্যেই তারা কাজ মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এই যে আজকের মতো আমাদের কাজ হয়ে গেছে, আমরা বাসন ধুয়ে দিয়েছি, জামা কাপড়ও কেচে মেলে দিয়েছি, আর দুপুরের জন্য আমরা ইউটিউব দেখে চিকেন বিরিয়ানি আর মটন কোরমা রান্না করে দিয়েছি। এবার আমাদের গাড়ির চাবিটা দাও, আমরা ঘুরতে যাব। তোমরা কোনো কাজই ঠিকঠাক ভাবে করতে পারোনি। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম তোমরা যেই বাসনগুলো মেজেছো প্রত্যেকটা বাসনে সাবানের দাগ লেগে আছে। জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে মেলে দিয়েছো ঠিকই, কিন্তু ওগুলো আয়রনও তো করতে হবে। আর তোমরা যা বাজে রান্না বান্না করেছো ওগুলো মুখে তোলারও যোগ্য নয়। তোমাদেরকে ইউটিউবে রেসিপি দেখে আবার নতুন করে রান্না করতে হবে।
এভাবেই দুই বউ মিলে তাদের স্বামীদেরকে সারা দিন খাটাতে থাকে। সংসারের কাজের মধ্যে তাদের দুই ভাইকে এতটাই ব্যস্ত রাখা হয় যে তারা আর বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময় পায় না, কিংবা সারাদিন নাক ডেকে ঘুমানোরও সময় পায় না। তাদেরকে গাড়ির চাবি এবং কোনো রকম টাকা পয়সা হাত খরচা কিছুই দেওয়া হয় না। এতে করে তারা 10-15 দিনের মধ্যেই একেবারে অতিষ্ঠ হয়ে পড়ে। দূর, আমার আর বাড়ির কাজ করতে ভালো লাগছে না। এর থেকে তো অফিসে গিয়ে কাজ করা অনেক ভালো ছিল। অন্তত সারাদিন এসির মধ্যে বসে থাকতে পারতাম। এই গরমে বাড়ির কাজকর্ম করতে গিয়ে আমরা প্রায় মারাই পড়ে যাচ্ছি। আমরা এবার থেকে অফিসে যাব আর নিজেরাই টাকা ইনকাম করব, তাহলে কারো কাছ থেকে হাত পেতে আর টাকা চাইতে হবে না। হ্যাঁ রে দাদা, ঠিকই বলেছিস। আমারও নিজের বাড়িতে চাকরের মতো খাটতে ভালো লাগছে না। আমাদের বন্ধুরাও জেনে গেছে যে আমাদের বাড়িতে বউয়েরা আমাদেরকে দিয়ে বাড়ির কাজকর্ম করাই। ওরা আমাদেরকে মেয়ে ছেলে বলে ডাকতেও শুরু করে দিয়েছে। আমরা নিজেরা নিজেদের দোষী মান সম্মান শেষ করে ফেলেছি। এবার আমাদের পুরুষত্ব প্রমাণ করতে হবে। এভাবে দুই ভাই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে। তারা আর কিছুতেই বাড়িতে বসে থাকার কথা ভাবতেও পারে না। এই শুভ, আমার জন্য একটু কড়াকড়ি চা বানিয়ে নিয়ে এসো তো, ভীষণ মাথা যন্ত্রণা করছে। এত বেলা হয়ে গেল, তোমরা এখনো পর্যন্ত চা করলে না কেন বলো তো? এই চুপ করো তো, আমরা তো আমাদের চাকর নাই, বুঝেছো? আমরা আর বাড়ির কোনো কাজ করব না। আজ থেকে আমি আর ভাই দুজনেই অফিসে যাব। আমরা কোনোভাবেই তোমাদের উপর নির্ভর করতে চাই না। এমন কথা শুনে দুই বউ বড্ড অবাক হয়। তারা দেখে সত্যি সত্যি কিছুক্ষণ পর শুভ এবং জিৎ তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে, যা দেখে সুস্মিতা এবং প্রিয়স্মিতা খুবই খুশি হয়। কিন্তু তবুও তারা যেন তাদের স্বামীদের উপর ভরসা করতে পারে না। কিন্তু তাদেরকে অফিসে গিয়ে পরিশ্রম করতে দেখে দুই বৌমাই খুবই খুশি হয়। তারা আবার তাদের পুরানো কাজের লোকেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। দেখেছেন মা, আপনার দুই ছেলে একদম শায়েস্তা হয়ে গেছে। ওরা এখন অফিসের কাজে মন দিয়েছে। ওরা চাইলেও বাড়ির কাজকর্ম করার ভয়ে বাড়িতে আর বসে থাকতে পারবে না। সংসারের কাজের ঠেলায় ওরা একেবারে জব্দ হয়ে গেছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ বৌমা। আমি তো ভাবতেই পারিনি তোমাদের এই সিম্পল একটা আইডিয়া এত ভালো কাজ করতে পারি। আমার দুই ছেলে সত্যিই শুধরে গেছে। চলো আমরা ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য BMW আর মার্সিডিজ গাড়ি কিনে নিয়ে আসি। ওরা খুব খুশি হবে। এই বলে মনোরমা দেবী এবং তার দুই বৌমা BMW এবং মার্সিডিজ গাড়ি কিনে নিয়ে আসে। অফিস থেকে বাড়িতে ফিরে শুভ এবং জিৎ দুই ভাই সেই গাড়ি দুটো দেখে খুবই খুশি হয়। কিন্তু এখন তারা অনেক বেশি দায়িত্ববান হয়ে ওঠায় সেই গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার মতো সময় তাদের কাছে থাকে না। ধীরে ধীরে মনোরমা দেবী তার ইন্ডাস্ট্রির সমস্ত দায়িত্ব দুই ছেলের হাতে তুলে দেয়। এখন আর মনোরমা দেবীকেও কষ্ট করে অফিসে যেতে হয় না। তার দুই ছেলে সমস্ত কিছু দেখাশোনা করে। সময়ের সাথে সাথে তারা দুই ভাই জীবনে অনেক উন্নতি করে। মিমি তার মা, বাবা এবং এক দাদার সঙ্গে বাস করে। মিমি এবং তার দাদা মোহনের মধ্যে কোনো রকমের মিল ছিল না। তারা সবসময় একে অপরের বিপরীত কাজকর্ম করেই থাকত। এমনই একদিন সকালবেলা, এনে তোদের খাবার, তাড়াতাড়ি খেয়ে নে। আর মোহন, মিমিকে কলেজে দিয়ে আসবি। আজকে অনেক দেরি হয়ে গেছে ওর ঘুম থেকে উঠতে। আমি পারবো না কাউকে দিয়ে আসতে। আমি কি ওর চাকর নাকি? এ বাবা, হাফ ফ্রাই করেছো কেন ডিমগুলো? এ বাবা, ইস কি বাজে দেখাচ্ছে। ডিমের আষ্টে গন্ধ যায়নি, মনে হচ্ছে ডিম পচে গেছে। ছি, আমি হাফ ফ্রাই খাবো না মা। ওয়াও, ডিম পোচ! সকাল সকাল মন খুশি করে দিলে তো মা। কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না, একটা কথা আছে না? তাই হয়েছে তোর দশা। এই তুই কুকুর, বুঝেছিস? আমি নই। খাবার দেখলেই তো তোর এত বড় জিভ বাইরে বেরিয়ে আসে আর লালা পড়তে শুরু করে। তোর হাফ ফ্রাই ডিম পোচ খেতে ভালো লাগে, তুই খানা। তুই যা করবি আমাকেও কি সেটাই করতে হবে? কি হচ্ছে কি তোদের সকাল সকাল? সকাল সকাল কি শুরু করলি আবার? মিমি, হাফ ফ্রাই ডিম খেলে তুই মরে যাবি নাকি? দে, আমি ভালো করে ভেজে নিয়ে আসছি। না না, এই ডিমগুলো আর ভাজবে না। এই ডিমগুলো এই কুকুরকেই দিয়ে দাও। ওর পেট ভরেনি মনে হচ্ছে। তুমি আমার জন্য অন্য দুটো ডিম ভেজে নিয়ে এসো, একেবারে ফুল ফ্রাই করে। আর যদি পারো ডিম সিদ্ধ করে নিয়ে এসো। ডিম ভাজা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এমনিতেই আমি মোটা হয়ে যাচ্ছি। আহা, ডিমের পোচ মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ তোর ডিমগুলো আমাকে দিয়ে দেওয়ার জন্য। চল আজকে তাহলে তোকে কলেজে দিয়েই আসি, কি বলিস? না, কোনো দরকার নেই, শয়তান একটা। আমি জানি তুই কেন কলেজে যাবি বলছিস। আমার বন্ধু প্রিয়াকে ঝাড়ি মারার জন্য, তাই তো? আমি একাই যাব, বুঝেছিস? মিমিকে তার মা ডিম সিদ্ধ করে এনে দেয়। সে সকালের ব্রেকফাস্ট করে কলেজে চলে যায়।
কলেজ ছুটির পর মিমি তার বন্ধু প্রিয়াঙ্কার সঙ্গে কলেজ থেকে বেরিয়ে পড়ে। কলেজ থেকে বেরিয়েই মিমি তার দাদা মোহনকে দেখতে পায়। উফ, আপনার ডিমের পোচ সত্যিই দারুণ খেতে। বাড়িতে যতই হাফ ফ্রাই এগ খাই না কেন আপনার ঠেলার সাথে কোনো তুলনা হবে না। আমাকে আরো 3টে ডিম পোচ দিন। এই রাক্ষস, সকালে অতগুলো হাফ ফ্রাই এগ খেয়ে হলো না, আবার এখানে এসে হাফ ফ্রাই গিলছিস? তোর পেট নাকি গুদাম ঘর? আর তাছাড়া তুই আমাদের কলেজের সামনে কি করছিস? আমি তো তোকে নিতে এসেছিলাম বোন, আর আমি তো সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি, আর তোর জন্য অপেক্ষা করছিলাম তুই কখন বেরোবি আর তোকে বাড়ি নিয়ে যাব। এই মাত্রই ডিমের পোচ অর্ডার করলাম তোদের দুজনকে দেখতে পেয়ে, তোদের জন্যই করেছি। নে বোন আমার, খেয়ে নে। ওয়াও, কত কেয়ারিং দাদা রে তোর মিমি। আমার দাদাটা বড্ড হারামি, সব সময় আমার সঙ্গে ঝগড়া করে, দেখতে ইচ্ছে করে না একদম। আমারও দেখতে ইচ্ছে করে না একে, একে দেখতে ভোলা মনে হয়। এর কথা শুনিস না, একটা মৃত্যু। এই, আমি হাফ ফ্রাই খাই না তুই জানিস তো ভালো করে, আর তুই আমাদের জন্য অর্ডার করেছিস বললেই হলো। হ্যাঁ, ওহ তুই খাস না, এবার কি হবে? আমি তো 2 প্লেট অর্ডার করেছি। এই যে প্রিয়াঙ্কা, তুমি কি হাফ ফ্রাই ডিম পোচ খাও? না ও খাবে না, ও এসব খায় না, বুঝেছিস? তুই খা। এই চল প্রিয়াঙ্কা। না না, আমি হাফ ফ্রাই খাই তো, আর শুধু হাফ ফ্রাই না, কেউ ফ্রিতে যাই খাওয়াক না কেন আমি খেয়ে নিই। কই দাও দেখি। আহ, দারুণ টেস্টি। কি সত্যি টেস্টি? এই দাদা, দে এই প্লেটটা আমাকে দে। তুই আমার আর প্রিয়াঙ্কার জন্য অর্ডার করেছিলি তাই তো? দে, আমরা দুজনে খাচ্ছি। তুই যা এখান থেকে, আমি তোর সঙ্গে বাড়ি যাব না। তুই তো এখনই বললি পোচ খাবি না। আমি জানি তুই খাবি না, সবসময় এমন করিস। তুই আগে খাবন, তারপর আমি চলে যাব। তোকে এমনিও ডিমের পোচ খেতে কখনোই দেখিনি। বাহ, কত ভালোবাসে রে তোর দাদা তোকে। আর তুই এমন করিস কেন সব সময় বেচারাটাকে? শয়তান, আজকে বাড়ি যাই, মাকে সব বলে দেবো। দেখ, এই যে দেখ, আমি খাচ্ছি। দেখ দেখ, আহ, খুব টেস্টি হাফ ফ্রাই, দারুণ খেতে হয়েছে। এবার যা, ভাগ এখান থেকে। এই যা, আমি তো ভাবলাম ডিম পোচ খেয়ে মিমি বমি করে ফেলবে, এ তো উল্টোটাই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বাই প্রিয়াঙ্কা, বাই বাই। বাই বাই। বাবা, বাদর আদার স্বাদ পেয়ে গেছে তো দেখছি। মোহন সেখান থেকে চলে যায়। মিমির হাফ ফ্রাই ডিম পোচ খেয়ে সত্যি সত্যি খুব ভালো লেগেছিল। হাফ ফ্রাই এগ খেতে এত ভালো আমি জানতামই না, জাস্ট অসাধারণ লাগছে। দাদা ঠিকই তো বলতো। এই যে রামুদা, আমাকে আরো 5টা হাফ ফ্রাই দেবেন। সেদিন থেকে মিমির হাফ ফ্রাই এগ ফেভারিট হয়ে ওঠে। সে বাড়িতে এসেই তার মাকে হাফ ফ্রাই এগ বানিয়ে দিতে বলে। তুই হাফ ফ্রাই এগ খাবি? এই তো সকালে হাফ ফ্রাই খাবি না বলে কত ঝামেলা করলি, আর এখন বাড়ি এসেই কি হলো হঠাৎ? মা কিছুই না, ও শুধু প্রিয়াঙ্কার মতো হতে চাইছে। প্রিয়াঙ্কা আজকে হাফ ফ্রাই এগ খেয়েছে, তাই দেখে ও প্রিয়াঙ্কার কপি করতে শুরু করে দিয়েছে। আর ও তো সবসময় প্রিয়াঙ্কার কপি করতে থাকে। এই, এতে কপি করার কি আছে? আমার ভালো লেগেছে হাফ ফ্রাই ডিম পোচ, তাই আমি খাবো বললাম। আর তাছাড়া তুই বেশি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা করে ছেড়ে দে, বুঝলি? আরে থাম এবার। এই মিমি, তুই আয় আমার সঙ্গে, আয় রান্নাঘরে আয়, ডিম পোচ করে দিচ্ছি, খেয়ে নিবি, আয়। মিমি তার মায়ের পেছন পেছন রান্নাঘরে যায়। কটা ভাজবো? কি রে বল, কটা খাবি? দুটো দেবো? দুটোতে কি হবে মা, আমার খুব জোরে খিদে পেয়েছে। 10টা ভাজো অন্তত। আর তো ভাত খাবো না এখন আমি। 10টা? ওরে বাবা, আর তো মাত্র 8টাই ডিম আছে। ভেবেছিলাম রাতে এগ কারি করবো। ঠিক আছে, দাঁড়া একটু। এই নে ধর, খেয়ে নে। মিমি হাফ ফ্রাই এগ খেয়ে বলে, এ বাবা, কি বাজে খেতে। মা, এ কি করলে তুমি? কি বাজে খেতে হয়েছে। রামুদার ঠেলাগাড়ি থেকে হাফ ফ্রাই ডিম পোচ খেলাম, কত ভালো ছিল, আর এটা এমন হলো কেন? দূর, তুমি পারোই না কিছু। হ্যাঁ, আমি তো কিছুই পারি না, তাই না? তোরে এমনি এমনি এত বড় হয়ে গেলি, এখন আর মায়ের হাতের খাবার ভালো লাগবে কেন? আজ থেকে তুই বাইরের খাবারই খাবি, আমি তোর জন্য আর খাবার বানাবো না। না মা, আমি সেটা বলতে চাইনি তো। রামুদা স্পেশাল কোনো মশলা দিয়েছিল মনে হয়, তাই অত ভালো হয়েছিল। তুমি তো শুধু নুন দিয়েছো। মাথা গরম করাস না, আর এমনিতেই এতগুলো ডিম নষ্ট হলো। যা এখান থেকে, যা বলছি। নষ্ট হবে কেন মা? আমি থাকতে তোমার আবার চিন্তা কি? দাও দাও, আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। আর এই যে তুই যা যা, প্রিয়াঙ্কাকে দেখে শেখ কিছু।
পরের দিন কলেজে যাওয়ার সময় মিমি তার মাকে বলে, ও মা, আমাকে 200 টাকা দাও না, কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে প্র্যাকটিক্যালের খাতা তৈরি করার জন্য। 200 টাকা? আচ্ছা, এই নে 500 টাকা আছে, খুচরো নেই আমার কাছে, বাকি টাকা বাড়ি এসে ফেরত দিবি, ঠিক আছে? যা এবার। ঠিক আছে মা। মিমি কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাস থেকে নেমে সে কলেজের মধ্যে না ঢুকে রামুদার ঠেলা গাড়ির কাছে যায়। এই যে রামুদা, কালকের মতো স্পেশাল 10টা হাফ ফ্রাই ডিম পোচ করে দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, স্পেশাল হাফ ফ্রাই এগ পোচ 20 টাকা করে পড়বে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাও না তুমি। প্রিয়াঙ্কা সেই সময় কলেজে ঢুকতে গিয়ে মিমিকে দেখতে পায়। এই মিমি, কি হলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল ক্লাসে চল, ক্লাস করবি না তুই? একে যদি এখন বলি যে আমি হাফ ফ্রাই এগ অর্ডার করেছি, এ আর এখান থেকে নড়বেই না, ফ্রিতে আমার সব এগ ফ্রাই খেয়ে নেবে, শয়তান মেয়ে একটা। আসলে প্রিয়াঙ্কা, আমার একটা খুব দরকারি কাজ আছে, আমার বাবা আসবে, বাবাকে একটা দরকারি ফাইল দিতে হবে, তুই যা ক্লাস কর, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। প্রিয়াঙ্কা চলে যাওয়ার কিছুক্ষণ পর রামুদা এগ ফ্রাই রেডি করে মিমিকে দিয়ে দেয়। মিমি এগ ফ্রাই খেতে থাকে। পেট ভরে এগ ফ্রাই খেয়ে সে আর কলেজে না গিয়ে বাড়ি চলে আসে। কি রে, এত তাড়াতাড়ি চলে এলি যে? ক্লাস হয়নি নাকি আজকে? না মা, মাত্র একটা ক্লাস হয়েছে, তাই বাড়ি চলে এলাম। আচ্ছা ঠিক আছে, কই দে, বাকি 300 টাকা ফেরত দে। 300 টাকা? মা, সব টাকা তো শেষ হয়ে গেছে। ও কত দামি দামি পেন, কালার পেন্সিল কিনতে বলেছিল জানো, দোকানে আমি এখনো 200 টাকা বাকি রেখে এসেছি। আমি তো আগেই বলেছিলাম তোমাকে যে জিওগ্রাফিতে অনার্স করলে অনেক খরচ পড়বে, এখনো অনেক ইনস্ট্রুমেন্ট কিনতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব দেবো আমি। আমি তো জিজ্ঞাসা করলাম যাতে তুই ফালতু খরচ না করে ফেলিস। এখন তোর বাবার ভীষণ হাত টানাটানি, একটু বুঝে সুঝে চলতে হবে আমাদের। মিমি প্রত্যেকদিন এভাবেই তার মায়ের কাছ থেকে কোনো না কোনো বাহানা করে টাকা নিয়ে চলে যেত, আর রোজ রামুদার কাছ থেকে অনেক অনেক ডিম পোচ খেত। এরকম করতে করতে তার এমন এক অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল যেন সে কলেজে পড়াশোনা করতে নয়, রামুদার হাফ ফ্রাই ডিম পোচ খেতেই যেত। বেশিরভাগ সময় অনেক বেশি ডিম পোচ খেয়ে নেওয়ার জন্য তার পেট খুব ভারী হয়ে যেত, আর সে কলেজে না ঢুকে সোজা বাড়ি চলে আসতো। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কা মিমিদের বাড়িতে আসে। কাকিমণি, মিমি আছে বাড়িতে, ও কলেজে যায় না কেন? ওই তো মিমি। এই মিমি, তুই কলেজের ফিস জমা দিসনি কেন রে? কি মিথ্যা কথা বলছিস কেন? আমি তো ফিস অনেক আগেই জমা দিয়ে দিয়েছি। অনেক আগেই কবে? লাস্ট 1 সপ্তাহ তো তুই কলেজেই যাসনি, আর তুই ফিস জমা দিসনি এটা আমাকে ম্যাডাম নিজেই বলেছে, তোর লিস্টে নামও নেই। ম্যাডাম এটাও বলেছে যে তুই এই সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবি না আর। কি এসব কি বলছো তুমি? এই মিমি, আমি যে কিছুদিন আগে তোকে কলেজের ফিস দিলাম, কি করেছিস তাহলে টাকাগুলো তুই? কি রে বলবি তো, 10,000 টাকা কি করলি তুই? মা, আসলে আমি সব টাকার হাফ ফ্রাই ডিম পোচ খেয়ে নিয়েছি, আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। হায় রে হায়, এই মেয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। এত টাকার ডিম পোচ তুই খেলি কিভাবে? আর তুই পরীক্ষায় বসতে পারবি না এটা ভেবে দেখেছিস একবারও? তোর বাবা জানলে তো তোর পড়াশোনায় বন্ধ করে দেবে। মা, বাবাকে বলবে না প্লিজ, আমি নেক্সট বার পরীক্ষা দেব, 6 মাস পর তো আবার সেমিস্টার এক্সাম হবে। মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। না, আমি ওসব ক্ষমা টমা করতে পারবো না, যা করার তোর বাবাই করবে এবার। কাকিমণি, আপনি আর রাগ করবেন না, আমার স্কলারশিপের টাকা দিয়ে আমি মিমির কলেজের ফিস দিয়ে দিয়েছি। আমি লাস্ট ডেটে ফিস জমা না দিলে ও তো পরীক্ষা দিতেই পারতো না। ধন্যবাদ প্রিয়াঙ্কা, তুমি না থাকলে জানি না আমার মেয়ের কি হতো। তুই যে আমার এত বড় হেল্প করবি, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আমি তো জানতাম যে তুই শুধু লোকের টাকা ঝেড়ে খেতে জানিস, তোকেই আমার বৌদি বানাবো। এই মার খাবি কিন্তু, ধ্যাৎ, একদম না।